দর্শক, যোগ্যদের চাকরি বাঁচাতে পারেননি, তাদেরকে ডুবিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু নিজেকে বাঁচিয়ে ফেললেন। আজকে সুপ্রিম কোর্টে ওনাদের ব্যাপারে একটা হিয়ারিং পর্ব ছিল। সেটা হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ওই যেটা চেষ্টা হয়েছিল অযোগ্যদের চাকরি মানে বাঁচানো কার্যত, যেটা নিয়ে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছিল সিবিআই তদন্তের, যেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার। যখন গিয়েছিলেন তখন তো ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি তো স্টে দিয়েছিলেন। তো আজকে সেটার আবার হিয়ারিং ছিল। যিনি এখন প্রধান বিচারপতি রয়েছেন ইনি সঞ্জীব খান্না, উনি তো পুরোটাই ক্যান্সেল করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। আগের প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছিল সিবিআই তদন্তের যে অর্ডারটা, তাতে স্টে করেছিল, কারণ ওই অর্ডারটা খুব কড়া অর্ডার ছিল। বলা হয়েছিল যে মানে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে জেরা করতে পারে, কারণ একটা মন্ত্রিসভা থেকে এই রকম প্রস্তাব পাশ হলো, কি করে পাশ হলো? অতিরিক্ত শূন্যপদ হঠাৎ করে কেন তৈরি হবে? আর তখন যেটা দর্শক ব্যাপারটা ছিল, তখন চেষ্টাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু একটা মুভমেন্ট চলছিল যোগ্য চাকরি প্রার্থীদের, এবং সেই মুভমেন্ট মিডিয়া ফোকাসে ছিল, সেসব নিয়ে অনেক চর্চা হচ্ছিল, একটা চাপ তৈরি হচ্ছিল, তাই মনে করা হয়েছিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ওদেরকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া। তাহলে কী হবে? আর মুভমেন্ট হবে না, ফলে যারা অযোগ্য হিসেবে চাকরিতে ঢুকে পড়েছেন তাদের বিষয়ে প্রশ্ন উঠবে না, ফলে সব ধামাচাপা পড়ে যাবে। মানে আলটিমেটলি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য ওই রকম একটা প্রস্তাব, তো সেটাকে অবৈধ বলে বলা হয়েছিল এবং সিবিআই তদন্তের অর্ডারটা করা হয়েছিল। কিন্তু আজকে তো প্রধান বিচারপতির বেঞ্চ যেটা বলেছে যে ওই যে অর্ডারটা সিবিআই তদন্তের, ওটার কোনো প্রয়োজনই নেই। মানে কড়া পদক্ষেপকে হস্তক্ষেপ করা সেটা না, অর্ডারটার কোনো প্রয়োজনই নেই, তদন্ত করার কোনো প্রয়োজনই নেই। অনেকগুলো কথা বলা হয়েছে, যে প্রথমত বলা হয়েছে যে ক্যাবিনেটের অনেক ক্ষমতা আছে, তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে ওই যে প্রস্তাব পাশ করা হয়েছিল সেটা এসএসসির সুপারিশ অনুযায়ী, আর এই যে প্রস্তাব পাশ করানো হয়েছিল তাতে নাকি মানে রাজ্যপালের সম্মতি ছিল, এইসব বলা হয়েছে। তারপরে এটাও নাকি বলা হয়েছিল যে প্রস্তাব পাশ করানো হচ্ছে বটে, কিন্তু এটা কার্যকরী হবে না, কার্যকরী হবে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল যেহেতু ওই মানে এই নিয়োগের ব্যাপারে, তার অর্ডারটা সামনে এলে তারপরে ওটা কার্যকরী হবে। সুতরাং পাস করাচ্ছি, কিন্তু এটা ওই আর কি পাস করিয়ে রাখছি, অর্ডার দেখে কাজ। ফলে যখন ওই রকম সিদ্ধান্ত হয়েছিল যে মানে হাইকোর্টের অর্ডার দেখে তবে এটা কার্যকরী হবে, তাহলে আর এটাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি রয়েছে? আর এখানে আদালতের এত হস্তক্ষেপ করার বা কী প্রয়োজন রয়েছে? আর তদন্তেরই বা কী প্রয়োজন রয়েছে? আবার সিবিআই দরকারই নেই, ওই রকম মানে প্রয়োজনই নেই ওই তদন্তের। সেটাই নাকি আজকে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে দিদিমণির মুখে এখন বিরাট চওড়া হাসি। যারা যোগ্য চাকরিজীবী তারা কাঁদছেন রাস্তাতে, কারণ তাদের তো প্যানেল বাতিল হয়ে গেছে পুরোটা, তাদেরকে বাঁচাতে পারেননি বা বাঁচাননি বলবো। এই জন্যই বলছি বাঁচাননি। আজকে সুপ্রিম কোর্টকে নিজেদেরকে বাঁচানোর জন্য যেভাবে স্যাটিসফাই করতে পেরেছেন তারা, সন্তুষ্ট করতে পেরেছেন তারা, তাদেরকে বাঁচানোর ক্ষেত্রে নানান সব যুক্তি খাড়া করে, যে রাজ্যপালের সম্মতি ছিল, তারপরে আমরা পাশ করলেও সেটা কার্যকরী করব বলিনি, হাইকোর্টের রেজাল্ট দেখে করব বলেছি, তারপরে আমরা নিজেরা করিনি, সুপারিশ মানে চেয়েছিল, মানে এসএসসি চেয়েছিল এরকম, তারা একটা বলেছিল, সেই জন্য আমরা করেছি। মানে নিজেদেরকে বাঁচাতে গেলে যেসব যুক্তি খাড়া মানে করার কথা, নিজেদের সব দায়কে এড়িয়ে এসএসসি, রাজ্যপাল সবার উপরে দায় চাপিয়ে দিয়ে এই সব যুক্তি খাড়া করে, যুক্তি তৈরি করে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করে দিয়েছেন, দিয়ে অর্ডারটা নিজেদের ফেভারে নিয়ে চলে এসছেন। মানে ওই সিবিআই তদন্তের যে অর্ডারটা সেটাকে খারিজ করে দিয়েছেন। ফলে নিজেদেরকে বাঁচানোর জন্য যা করণীয়, যেসব তথ্য পেশ করা দরকার, যেভাবে প্রেজেন্ট করা দরকার সুপ্রিম কোর্টের সামনে, সব করেছেন।
নিজেদেরকে বাঁচানোর জন্য। কিন্তু যোগ্য যারা চাকরিজীবী ছিলেন তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করার মতো তথ্য, বিশেষ করে যোগ্য অযোগ্যকে আলাদা করা, প্যানেল দেওয়া ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু করেননি। ওরা ভোগে যাক, যোগ্য চাকরিজীবীরা ভোগে যাক, কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। তার জন্য হয়তো রাত দিন এক করে, আমার ধারণা দর্শক, এই যে বলা হচ্ছে না রাজ্যপালের অনুমতি অমক তমক, কোত্থেকে কী সব যুক্তি খাড়া করা হয়েছে পরবর্তী সময়ে কে জানে। যে কথাগুলো বলা হচ্ছে এখন এটাকে কতটা ম্যানিপুলেট করা হয়েছে কে জানে, কে জানে নিজেদেরকে বাঁচানোর জন্য। রাজ্যপাল দেখা যাক কি কখন কে অনুমতি দিয়েছেন, কোন রাজ্যপাল ছিলেন কে, সেই সময় দেখতে হবে। আর দ্বিতীয়ত কী করে বা অনুমতি দেওয়া হয়। আর এসএসসি সুপারিশ অনুযায়ী আবার বলা হচ্ছে নাকি হাইকোর্টের রেজাল্ট দেখে আমরা এটাকে কার্যকরী করব বলে ভেবেছিলাম। সেটা তো হাইকোর্টের মামলার সময় উঠেও নি কথাটা। তো এখন হঠাৎ করে এইসব কথাগুলো উঠছে, এসব নতুন করে কি সব যুক্তি খাড়া করা হয়েছে নাকি? যখন হাইকোর্টে এটা নিয়ে মামলা হচ্ছিল তখন এইসব শুনেছিলেন আপনারা? এই ধরনের কোনো যুক্তি শুনেছিলেন? তাহলে কি নতুন করে যুক্তি খাড়া করা হলো? তার মানে যেটা বলছিলাম, নিজেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে একেবারে পর্যাপ্ত যুক্তি দিনরাত এক করে অনেক কাঠখড় পুড়িয়ে এইসব করা হয়েছে। আর তাহলে শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্যই এত সব যুক্তি খাড়া করা হলো, আর যোগ্য চাকরিজীবী যারা তাদেরকে বাঁচানোর জন্য কোনো যুক্তি, কোনো তথ্য সুপ্রিম কোর্টের বেঞ্চকে স্যাটিসফাই করার মতো কিছু পাওয়া গেল না। দর্শক, খুবই খারাপ খবরই বলবো, খুবই খারাপ খবরই বলবো এই মুহূর্তে। আমার মনে হচ্ছে যে উল্টো দিকে যারা ছিলেন তারা ঠিক মতো করে বুঝিয়ে উঠতে পারলেন না। অ্যাকচুয়ালি ওনারা যে উদ্দেশ্যে এটা করেছিলেন এটা তো পরিষ্কার, যেটা বলছিলাম, যারা যোগ্য যারা অযোগ্য তাদের চাকরি নিয়ে রাস্তাতে না প্রশ্ন ওঠে, সেই জন্যে একটা ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত পদ, শূন্য পদ তৈরি করে যারা রাস্তাতে মুভমেন্ট করছিলেন, অবস্থান করছিলেন, তাদের চাকরিগুলোকে বাঁচানোর একটা চেষ্টা হয়েছিল। তার মানে এটা হচ্ছে অপরাধ চক্রের একটা অংশ, একটা পার্ট, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য। আমি আগেও বলেছি, শুধু কার্যকরী ব্যাপারটা না, ভাবনাটাই তো অপরাধের। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি এর আগে যে ডাকাতি করলেই শুধু আইনের চোখে অপরাধ বিষয়টা হয় না, ডাকাতির উদ্দেশ্যে কোথাও জড়ো হলেও তো দেখি পুলিশ গ্রেপ্তার করে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া, ষড়যন্ত্র করা বা কোনো কিছু বিষয়ে ষড়যন্ত্র করা, সেটাও তো একটা অপরাধের পার্ট হয়, সেই মতো তো প্রসেস হয়। তো যখন ওনারা এটা করলেন যে হাইকোর্টের রেজাল্ট দেখে করবো অমুক তমুক, তো আপনারা এইসব করতে গেলেন কেন? তো হাইকোর্টের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে পারতেন, তো কেন করতে গেছিলেন? আমি জানি হাইকোর্টের রেজাল্ট দেখে করবো বলে যে যুক্তিটা খাড়া করা হয়েছে এটা পরবর্তী সময় অ্যাড করা হয়েছে কিনা। তো যাই হোক, যে পার্ট এটা তো ষড়যন্ত্রের পার্ট। তো যাই হোক, সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়েছে তাদের যুক্তিতে, সন্তুষ্ট হয়ে এখন ব্যাস পোয়া 12 হয়ে গেল। চাকরিহারা যারা, তারা চাকরিহারাই রয়ে গেলেন। আচ্ছা, ওদের বিষয়েও একটা ওই মডিফিকেশনের জন্য একটা পিটিশন করা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, যে এই যে অর্ডারটা হয়েছে এর জেরে প্রশাসনিক সমস্যা হচ্ছে, তো আপনি কিছু করুন বা এরকম হিয়ারিং পর্ব করুন একটা এটা নিয়ে। তো প্রধান বিচারপতি নাকি বলেছেন যে ঠিক আছে দেখছি। ডেট কবে দেননি, বলা হয়েছে যে আগামী কালকেই যেন হিয়ারিং হয়, সেই জন্য একটা ব্যবস্থা করা হোক, এটা বলা হয়েছে। তো এখন সেটা কি করবেন প্রধান বিচারপতি জানি না। তো যাই হোক, সেটা যাই হোক, কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার নিজেদেরকে বাঁচানোর জন্য বা মুখ্যমন্ত্রী নিজেদেরকে বাঁচানোর জন্য যেসব যুক্তি খাড়া করেছেন ওখানে, সেটা তো গ্রাহ্য হয়েছে। ফলে এবার ড্যাং ড্যাং, আমরা সবাই ড্যাং ড্যাং, ওরা সব এপাং ওপাং ছপাং করলেন, এবার ওনারা সব ড্যাং ড্যাং করবেন, আরও বেপরোয়া হয়ে যাবেন, দেখবেন আরও বেপরোয়া। ওই যে বলেছিলেন না কদিন আগে একটা বক্তব্যে, ক্যাচ মি ইফ ইউ ক্যান, পারলে আমাকে ধরো, আরও লাফাবেন, আরও বেপরোয়া। ফলে আজকের অর্ডারে একটু যে ভয় ধরালে যেটা সংযত থাকার কথা ছিল, আর তো সংযত থাকার কোনো দরকার নেই। আরে কার চাকরি গেল না গেল ওনার কি যায় আসে? ওনার পরিবারের, ওনার লোকজনদের, ওনার ভাইপো ভাতিজার, ওনার স্বজনদের, ওনার দলের লোকজনদের তো সব ঠিক আছে, সব তো ঠিক আছে, সব তো ওই তো জেলবন্দি ছিলেন, অনেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছেন, বেরিয়ে পড়লে তাদেরকে মালা ফুল চন্দন দিয়ে সব আবার গ্রহণ করা হচ্ছে। ফলে দর্শক, যা বুঝছি, যাদের এই আজকের দিনে খুব খারাপ লাগছে, যারা যোগ্য তাদের আরও বেশি খারাপ লাগছে আমার, যে তাদের চাকরিগুলো চলে গেল, বেচারা বলি হয়ে গেলেন। যাদের জন্য এটা হলো, যাদের জন্য বা যার জন্য এটা হলো, তারা বেঁচে যাচ্ছেন। যাদের জন্য আজকে যোগ্যরা রাস্তায়
তারা বেঁচে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, অথচ এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তো যখন প্রতিষ্ঠান এটার কিনারা করতে দিচ্ছে না যে কারা অযোগ্য কারা যোগ্য, এবং গতকালকে যেভাবে কথা বলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যদি এর পরেও ওনার বিরুদ্ধে অ্যাকশন না হয় তাহলে ওই আর কি সাধারণ নিরীহ যোগ্য মেধাবী তারাই ভুগবেন, কিচ্ছু হবে না। আমি হতাশ বলতে পারেন, আজকের অর্ডারে আমি হতাশ। কে কী ভাবছেন না ভাবছেন জানি না, আমি হতাশ। আমি এটুকু বুঝছি যে আর কিছু হবে না, আর যে অবস্থায় এখন বিষয়টা আছে আরও খারাপ অবস্থায় চলে যাবে। যেভাবে যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী, এ আরও বেপরোয়া হয়ে যাবে, আরও কাউকে মানবেনই না, দেখবেন মানবেনই না, আরও রোলার চালাবেন। আর যারা যোগ্য তারাও এখন অসহায়, তারা ভাবছেন যদি কিছু কোনোভাবে চাকরিটা থাকে, কারণ সংসার ধর্ম আছে, তারাই বা কী করবেন, জোরালো মুভমেন্ট কী করে করবেন, কতটা করতে পারবেন, করলেই বা কী লাভ হবে, প্রশ্ন রয়েছে। ফলে সবথেকে খারাপ আরও লাগছে, মানে যে চাপটা তৈরি হওয়ার কথা, চাপের জন্য যে ব্যবস্থাপনা হওয়ার কথা ছিল, আর কিছুই হবে না। এবার দেখবেন এই চাকরির বিষয়টাকে কীভাবে ঝোলান, আমি জানি না প্রধান বিচারপতির বেঞ্চে হিয়ারিংয়ের জন্য আবার বলা হয়েছে কীভাবে কী সাড়া দেবেন প্রধান বিচারপতি এটা নিয়ে, আর সাড়া না দিলেই বা কতটা মানবেন মুখ্যমন্ত্রী এই অর্ডারকে, এবং তার লুপ হোলস মানে ওই সাইডের রাস্তা দেখে, আইনের ফাঁক দেখে দেখবেন কি করবেন উনি। আলটিমেট আমি ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছি না, যারা যোগ্য আছেন তাদের ভবিষ্যৎ ভালো দেখছি না, আর গোটা রাজ্যেরই তো আমি কোনো ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি না। আরও বেপরোয়া আপনারা দেখবেন, আরও বেপরোয়া, এবং এদেরই একটা অংশকে নিয়ে আবার শুনছি নাকি মিছিল করবেন, যারা চাকরি খেয়ে নিয়েছেন তাদের বিরুদ্ধে মিছিল হবে, তৃণমূল কংগ্রেস মিছিল করতে নামবে। মানে যাদের জন্য হলো, যারা চাকরি চুরি করলো, যাদের জন্য আজকে যোগ্যরা রাস্তায়, তারাই আবার মিছিল করবেন, তারাই আবার গলাবাজি করবেন, সেটা হবেও আমাদের রাজ্যে। ফলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। কখনো কখনো আশার বাণী আসে, কখনো কখনো দিশা মনে হয় এলো বলে, কখনো মনে হয় যে এবার মনে হচ্ছে এটা কিছু হবে, কারণ এটুকু তো আমরা বুঝি, এনাকে জেলবন্দি না করলে কিচ্ছু হবে না, এনাকে জেলবন্দি না করলে কিচ্ছু হবে না, বা ওনাকে ক্ষমতাচ্যুত না করলে রাজ্যের আর কোনো দিন কোনো রাস্তা ভালো আসবে না। সেই জন্যে আইনের রাস্তায় যখন আমরা দেখি যে ঠিক মতো করে হয় না, বলি হয়ে গেলেন যোগ্যরা, আসল লোক বেঁচে গেলেন, উনি আবার অযোগ্যদেরও বাঁচানোর জন্য রাস্তা খুঁজছেন। ফলে আর এর থেকে খারাপ বিষয় আর কি হতে পারে, দর্শক? আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি জানি না কি হবে 26-এ, যে মানুষ ওনাকে বিদায় জানাবেন কি না ভোটের মাধ্যমে। যদি সেটা না হয়, আমাদের মনে হয় একটা সময় পরে আমাদের সব খবর করা বন্ধ করে দিতে হবে। কি করব, কত বলবো? সুতরাং একটাই সুযোগ আছে, 26 আইনে যা হচ্ছে হোক, ও আর অত ভেবে লাভ নেই। একটাই 26 বাকি আছে, ভোট আছে। ভোটে যদি আপনারা পারেন ঐক্যবদ্ধ হয়ে চেয়ার থেকে ঠেলে ফেলে দিতে, তবেই কিন্তু বাংলার মঙ্গল। আপনারা আজকে এই সিদ্ধান্ত দেখে অঙ্গীকার করুন, মানুষকে জানান যে যা হয়েছে পরিস্থিতি, বাঁচার কোনো রাস্তা নেই, এবং দেখবেন শিক্ষা ব্যবস্থার কি হালটা হয়। চাকরি তো হবে না, নতুন চাকরির তো আর কোনো বালাই নেই, সাহস বেড়ে গেল না, আর তো কোনো বালাই নেই। আর দেখবেন স্কুলের ছেলেমেয়েদের কি হাল। সুতরাং বাঁচতে যদি চান আপনারা, ঐক্যবদ্ধ হন, পরিবর্তনের ক্ষেত্রে মানে একেবারে মনে মনে সংকল্প নিয়ে রাখুন যে আর কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, ভোটটা যেটা আসবে সামনে উড়িয়ে দেব। এটা নিয়ে মানুষকে সচেতন করুন। হ্যাঁ, আমিও এটা অনেকটাই তাগিদ দেখাই, কারণ আমিও তো বাংলার মানুষ, আমারও ভালো লাগছে না। আমি তাগিদ দেখাই, মানুষকে সচেতন করুন, আপনার বক্তব্য শেয়ার করুন, মানুষকে বলুন ছেড়ে দিন ওইসব আইনি, ও যা হবে আইনের বুঝে নেবে। আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের বুঝে নেওয়ার ব্যাপারটা, একে সরাতে হবে। এরা আইনকে কোথা থেকে কী সব করে ফেলছে, পেরে ওঠা যাবে না। এদেরকে সরাতে হবে ক্ষমতা থেকে, তারপর তো ব্যবস্থা হবে। ক্ষমতা থেকে সরে গেলে তো আশা করি, আমি কালকেই বলেছি, যদি বেঁচে থাকেন মমতা ব্যানার্জি যা করে গেছেন, ওনাকে জেলের ভাত খেতেই হবে। সেই রাস্তা দর্শক আমাদেরকেই বের করতে হবে, যারা পরিবর্তন চাইছি এই রাজ্যের। তাতে সংকল্প নিন,
আর কি করবেন, এই নিয়ে হতাশ হয়ে পড়ে থেকে লাভ নেই। মনকে শক্ত রাখুন, শক্ত হন, ভোট বাক্সে আপনার মত মানে সেখানে দেওয়ার ক্ষেত্রে, মতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে তৈরি হন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।